গুরুত্বপূর্ণ জায়গা আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ তাই ছিল যে 9 বছর পর চাকরি কেড়ে নিলে এদের পরিবারের কি হবে। অর্ণব রয়েছেন সরাসরি হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে। অর্ণব, আজ সকাল থেকে হাইকোর্টের প্রতি মুহূর্তের আপডেট তোমার থেকে নিচ্ছিলাম, তার কারণ আজ এক গুরুত্বপূর্ণ দিন এই কেসের ক্ষেত্রে তো বটেই, কেসের সঙ্গে যারা প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন তাদের সঙ্গে তো বটেই, আইনজীবীদের জন্য বটে এবং রাজ্য রাজনীতির জন্যও বটে। দিন শেষে সামাপ যদি জানতে চাই, কিভাবে দেখছো? দেখো অতনু, গত এপ্রিল মাস থেকে এসএসসির মামলার ক্ষেত্রে যখন 26,000 চাকরি বাতিল হয় সুপ্রিম কোর্টের আদেশে, এবং তারপর যোগ্য অযোগ্য নিয়ে সমাজের আয়নায় যেভাবে একাধিক নিষ্পাপ মুখের ছবি ভেসে উঠেছে, একই রকমভাবে অনেক পরিবারকে দেখতে হয়েছে, তাদের হতাশার ছবি তারা ব্যক্ত করেছেন। সেই জায়গা থেকে আজকের দিনটা কার্যত রাজ্যের প্রত্যেকটা শিক্ষাঙ্গনের কাছে কৌতূহলের ছিল যে আদতেই 32,000-এর ভবিষ্যৎ কী হবে। কারণ 32,000 চাকরি শুধু নয়, তাদের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 1.5 লক্ষ মানুষ যুক্ত, এবং এই মানুষগুলোর কি হবে এবং এদের চাকরি বাঁচানোর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে যারা বেশ কিছু নিদ্রাহীন রাত কাটিয়েছেন, যারা মামলার সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরও আজকে সাংঘাতিক উৎকণ্ঠার মধ্যে সকাল থেকে কেটেছে জাজমেন্টটা ফাইনালি কি আসবে। এই মুহূর্তে অতনু আমরা রয়েছি প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী, যিনি এই মামলার শুরুর দিন থেকে রয়েছেন, এই 2014 টেট বা 2016 নিয়োগ প্রক্রিয়া, রাতুল বিশ্বাস আইনজীবী প্রাথমিক বোর্ডের। তার সঙ্গে আমরা সরাসরি যাব, আজকের পর্যবেক্ষণে তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। রাতুলবাবু, ধন্যবাদ আপনাকে নিউজ 18 বাংলায়। আজকে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ কি যদি জানান খুব সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে। দেখুন, ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী আমরা খুব খুশি, যেখানে আমরা মামলা প্রথম দিন থেকে যেটা আমরা বলেছিলাম, প্রাথমিক পর্ষদের কোনো দুর্নীতি ছিল না এই 32,000 নিয়োগের ক্ষেত্রে, সেটা আজকে ডিভিশন বেঞ্চ, আজকে রিফ্লেকশন ডিভিশন বেঞ্চের অর্ডারে যে তারা এটা দেখেছেন ইডি এবং সিবিআই এর ইনভেস্টিগেশনে এই 32,000 অ্যাপয়েন্টমেন্টে কোনো দুর্নীতি নেই, এবং ইন্টারভিউয়ারদেরকেও টাকা দিয়ে তাদের নাম্বার বাড়ানো হয়নি, এবং কোনো রকমভাবে কোনো দুর্নীতির কারণে এই চাকরি 32,000-এর চাকরি জড়িত নয়। সেই জন্য আজকে সিঙ্গেল বেঞ্চের রায় সেটাসাইড করেছেন, করে এই 32,000-এর চাকরি উনি বজায় রেখেছেন, আমাদের অ্যাপিল অ্যালাউ হয়েছে। এবং এছাড়াও একটা ইররেগুলারিটি যে অভিযোগ ছিল সেটাকে জাস্টিফাই করার জন্য রোভিং এনকোয়ারি করেছে, এরকম একটা ক্রিটিসাইজ এসছে ডিভিশন বেঞ্চ থেকে। সেই জায়গাটা যদি বলেন, একক বেঞ্চের এই নির্দেশ নিয়ে এই ক্রিটিসাইজটা কেন? দেখুন, রোভিং এনকোয়ারি আমরা প্রথম থেকে প্রশ্ন তুলেছিলাম, রোভিং এনকোয়ারি কখন করতে পারে কোর্ট। তো আমাদের এটা প্রথম থেকেই ছিল যে নন প্রসিডিওর আমরা জানি একটা রিট পিটিশনের শুনানি হয়, আমাদের এটা বক্তব্য ছিল ডিভিশন বেঞ্চে যে এই নন প্রসিডিওরের বাইরে গিয়ে এই সিঙ্গেল বেঞ্চে এই রিট পিটিশনের শুনানি হয়েছিল, এবং কোর্ট বিভিন্ন সুমোটো নিজের থেকে বেশ কিছু জিনিস যেগুলো তার অর্ডারে রিফ্লেকশন আছে, সেগুলো আমরা জানি না এই কোর্ট কোথা থেকে এগুলো পেয়েছিলেন। এটাই আমাদের বক্তব্য ছিল যে রিট পিটিশনের 4 কর্নারের মধ্যে এই অ্যালিগেশনগুলো বা এই রিট পিটিশনে এই কেস মেক আউট হয়নি, যেটা জাজমেন্টে রিফ্লেকশন হয়েছে, এবং কোর্ট সুমোটো ইন্টারভিউয়ারদেরকে, যারা ইন্টারভিউ 32,000 নিয়েছিল তাদেরকে ডেকে তাদের সাক্ষী নেয়, এবং ইন ক্যামেরা সাক্ষী নেয়, এবং যারা পিটিশনার মামলা ফাইল করেছিলেন আমাদের নন প্রসিডিওরের বাইরে, তাদের কোর্ট সুমোটো ডেকে তাদেরকে এভিডেন্স বক্সে তুলে তাদেরকে উইটনেস করায়, এবং এই জিনিসগুলো নন প্রসিডিওরের বাইরে, এবং কোর্ট রোমিং এনকোয়ারি করে। সেটা নিয়ে আমাদের আপত্তি ছিল, সেটা আমরা বলেছিলাম আইনতভাবে ডিভিশন বেঞ্চে বলেছিলাম, এবং আলটিমেটলি ডিভিশন বেঞ্চ হ্যাজ অ্যাকসেপ্টেড অ্যান্ড দি অর্ডার অফ দ্য লার্নেড সিঙ্গেল জাজ ওয়াজ সেটিসফাইড। ইতিমধ্যেই মূল মামলাকারীরা ইতিমধ্যেই বলছেন তারা সুপ্রিম কোর্টে যাবেন, আপনারা কি প্রস্তুত? দেখুন, আমরা আবারও বলছি, আমরা সব জায়গায় প্রস্তুত। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের যে কোনো আইনের জায়গায় যাক, আমরা যদি আমাদের কেস বলার সুযোগ পাই, আবারও বলছি, আমরা যদি আমাদের কেস প্রাথমিক পর্ষদের পক্ষ থেকে আমরা যদি আমাদের কেস বলার সুযোগ পাই, আমাদের এই 32,000-এর চাকরি কেন, আমরা যত চাকরি দিয়েছি কোনো চাকরি নিয়েই আমাদের ভয়ের কারণ নেই। পর্ষদের পক্ষ থেকে আমরা সব জায়গায় তৈরি আছি, যে কোনো সময় যে কোনো জায়গায়। অতনু, একেবারে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু ইতিমধ্যে কোমর বেঁধে তৈরি হয়ে রয়েছে, কাজে সুপ্রিম কোর্টে মামলা যদি যায়ও সেখানেও তারা আইনি লড়াইকে শেষ দিকে ছাড়বেন, এমনটা তারা বলছেন। এবং আমি আবারও যেটা বলছি, দুর্নীতি অনিয়মের অভিযোগ আছে মামলায়, কিন্তু সেই দুর্নীতি অনিয়মের অভিযোগকে প্রমাণ করার জন্য যে প্রামাণ্য নথি, যে অকাট্য যুক্তি বা নথিকে রাখা দরকার, না মূল মামলাকারী না এক্ষেত্রে এজেন্সি তদন্তকারী সংস্থা হিসাবে সিবিআই বা ইডি প্লেস করতে পারেনি। শুধুমাত্র 264, যেটা শুরুর একটা পর্যায়ে, এবং দ্বিতীয় 96 জনের নামের তালিকা তারা দিতে পেরেছে।
এই চিহ্নিত দাগির বাইরে নতুন কোনো নাম তারা প্রকাশ করতে পারেনি। একটা সিবিআই কোর্টের ট্রায়াল চলছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত বা তা একটা প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার জন্য 32,000-এর চাকরিকে স্যাক্রিফাইস করতে হবে, এটা আদালত বিশ্বাস করে না। এবং 9 বছরের কথা যেটা তুমি শুরুতেই বললে, সেটাও হয়তো আমাদের সমাজের এই মুহূর্তে সব থেকে বড় একটা কণ্ঠ হয়ে দাঁড়িয়েছে। যোগ্য অযোগ্যের ভিড়ে যোগ্যদের যেন বলি না করা না হয়, সেই জায়গা থেকেও হয়তো ডিভিশন বেঞ্চ একটা যত্নশীল তাদের পর্যবেক্ষণ রেখেছে এবং এই 32,000 চাকরি বহাল রেখেছে এবং তাদের বাতিল করা চাকরি সেটা ফিরিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ অর্ণব, ধন্যবাদ। শুধুই অনুমানের ভিত্তিতে চাকরি খারিজ, ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ। সিঙ্গেল বেঞ্চের রায় যখন খারিজ করছে ডিভিশন বেঞ্চ, তখন বলছে যে অ্যাপটিটিউড টেস্ট সহ বেনিয়মের অভিযোগ রয়েছে, কিন্তু তথ্য প্রমাণ ছাড়াই কেন চাকরি বাতিলের নির্দেশ? প্রামাণ্য নথি কোথায়? প্রামাণ্য নথি ছাড়াই 32,000-এর চাকরি খারিজ কেন? কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ওপর সম্পূর্ণ ভরসা আছে, আদালতের ওপর সম্পূর্ণ ভরসা আছে। আদালত পেশেন্স হিয়ারিং দিয়েছেন, সব পক্ষকে শুনেছেন, আদালতকে ধন্যবাদ। রায় পাস করার পরে আমরা বলেছিলাম যখন স্টে করার জন্য, মাননীয় বিচারপতি স্টে করেনি, তবে এটার কাছে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হবে। তবে অনেক কটা পয়েন্ট আছে, পয়েন্টে ইস্যুগুলো আছে, আমরা অবভিয়াসলি এটাকে দেখে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে ডিসাইড করা হবে। কোর্টে যাওয়ার অধিকার তো সবার আছে, খালি এটা মনে রাখতে হবে যে যারা চাকরি পেল এবং যারা চাকরি হারালো এবং যারা চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, এইটুকু মাথায় রাখবো যে তাদের কেবলমাত্র রাজনৈতিক সংকীর্ণ জায়গা থেকে দেখা ঠিক না। তারা আমাদের রাজ্যেরই ছেলে মেয়ে। ফলে কেউ যদি চাকরি তাদেরকে কারো থেকে যায় বা কারোর যদি চাকরি ফিরে পাওয়ার আশ্বাস যদি তৈরি হয়, তাদের সঙ্গে আমি অন্তত অনুরোধ করবো যাতে মানবিকভাবে তারা থাকতে পারেন। এই যে 32,000 চাকরি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে খেয়ে নিয়েছিলেন, তার কোনো বেস ছিল না। তখন আমি প্রথম ওই অ্যাপিল করেছিলাম, অ্যাপিলে আর্গুমেন্ট করেছিলাম এবং বোর্ড করেছিল, আর আরেকজন ছিল জয়দীপ কর, 3 জনে মিলে লড়েছিল। আজকে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতুব্রত মিত্র অভিজিৎ গাঙ্গুলি জাজমেন্টটাকে সেটাসাইড করে দিয়েছে এবং এই 32,000 লোকের চাকরি রয়েছে এবং তাদের কন্টিনিউ করবে। সিঙ্গেল বেঞ্চ যে বলেছিল করাপশন হয়েছে, সেখানে করাপশনের কোনো প্রমাণ এখানে দেখাতে পারেনি কেউ। 2 নম্বর হয়েছে যা যা প্রিডিং ছিল সেই প্রিডিংয়ের বাইরে চলে গেছে। 3 নম্বর বলেছে 9 বছর ধরে এরা চাকরি করছে, তাদের চাকরি কেড়ে নেওয়াটা কোনো একটা অভিযোগের ভিত্তিতে, এটা হবে ইনইকুইটিয়াস। অত্যন্ত ভালো জাজমেন্ট দিয়েছে, আমরা কৃতজ্ঞ মাননীয় ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতুব্রত মিত্রর কাছে। বিভিন্ন জায়গায় টেনশনে ছিলেন এতদিন ধরে, কি হবে তাহলে, কি হবে? আজ আদালতের রায়ের পর দেখুন, আজ মিষ্টি মুখ, আবির খেলা। আজকের এই জয় নিয়ে যেটা সবার আগে বলার, প্রথমত যখন 12ই মে ঘটনাটা ঘটেছিল তখনও প্রসেস করতে পারছিলাম না যে এরকম কি হয়, পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। কখনো ভাবিনি যে এত পরিশ্রমের পরে পাওয়া নিজের পছন্দের যে চাকরি করে আমাদের বলা হলো আমাদের চাকরিটা নাকি নেই। প্রফেশনটাকে একটা রেসপেক্টের জায়গা, শিক্ষকতা, সেই রেসপেক্টটা কোথাও গিয়ে খুব হ্যাম্পার হয়েছে। আশা করব আজকের দিনটাও মনে রাখবেন এই সমাজ মাধ্যমগুলো। আমরা কিন্তু সত্যের সঙ্গে ছিলাম এবং সত্য কোথাও গিয়ে আমাদের হঠাৎ করে একটা জীবন বেরঙিন হয়ে গিয়েছিল। আজকে আমরা আমাদের জীবনে আলো ফিরে পেয়েছি, রং ফিরে পেয়েছি।